দেখ, যেই চ্যাপ্টারটা পড়াচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে মানে কমার্শিয়াল লয়ের সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ল রিলেটিং টু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, মানে বাংলাটা বলতে পারি হস্তান্তরযোগ্য দলিল আইন। হস্তান্তরযোগ্য দলিল আইন, ঠিক আছে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি কী কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে। 12টা কোশ্চেন পড়তে হবে। তার আগে এই হস্তান্তরযোগ্য দলিলের কিছু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। কি হচ্ছে ব্যাপারটা, হস্তান্তরযোগ্য দলিল জিনিসটা কি, সবার প্রথম আমাকে বুঝতে হবে এই হস্তান্তরযোগ্য দলিল জিনিসটা কি। একটু ভূমিকাটা নিয়ে আলোচনা করে নিই, তারপর আমরা চলে আসব কোথায়, এর ডেফিনেশনে চলে আসব, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। বলছে আমরা যে বিজনেস করি না, বিজনেসে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান হয়, ঠিক আছে। বিজনেসে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশান হয়। সেই ট্রানজ্যাকশানে মানে ধর আজকে যদি কাউকে কোনো গুডস বেচি তাহলে সে আমাকে টাকা দেবে, আবার যদি আমি কারো থেকে গুডস কিনি তাকে আমি টাকা দেবো, ঠিক আছে। এটা কেমন হতে পারে, হয় আমি ক্যাশেও ট্রানজ্যাকশান করতে পারি, আবার ধারে হলে আজ টাকা না দিলে 2 দিন পরে টাকা দেবো, অর্থাৎ ক্যাশে ট্রানজ্যাকশান হয়। ক্যাশে ট্রানজ্যাকশানের পরিবর্তে বেশ কিছু দলিল ব্যবহার করা হয়, কি বললাম বোঝা যাচ্ছে। আমাদের যে বিজনেস ওয়ার্ল্ডে পার ডে প্রতিনিয়ত প্রচুর না প্রচুর ট্রানজ্যাকশান হচ্ছে। প্রচুর ট্রানজ্যাকশান যখন হয়, যখন পেমেন্টের প্রশ্ন আসে, তখন তো ক্যাশের মাধ্যমে পেমেন্ট করা হয়। তো ক্যাশ টাকার পরিবর্তে আমরা অন্য কিছুর মধ্যে পেমেন্ট করতে পারি। অন্য কিছু মানে কি, অ্যাকাউন্টেন্সি পড়েছিস জানিস, চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারি, বিলের মাধ্যমে পেমেন্ট করতে পারি, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমরা জানবো প্রমিসারি নোট বলে একটা জিনিস হয়, এটা পড়বো। প্রমিসারি নোট কি, মানে প্রমিসারি নোটকে বাংলায় বলে প্রতিশ্রুতিপত্র, ঠিক আছে, ওর মধ্যেও পেমেন্ট করি। তো এই যে বিভিন্ন দলিল ইউজ করি, এখানে এটাই বলেছে বিভিন্ন দলিলের মাধ্যমে পেমেন্ট করতে পারো। আর এটা কিনা এই ক্যাশ টাকার ইকুইভ্যালেন্ট বলে বিবেচিত হয়, মানে ক্যাশের সমান এই জিনিসটা। ধর আজকে আমি কোনো দোকানে একটা জিনিস কিনতে গেছি, ধর জিনিসটার দাম 10,000 টাকা, তো আমার কাছে ক্যাশ টাকা নেই, আমি চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারি, তাহলে একই তো ব্যাপারটা, ক্যাশের বদলে চেক দিলাম। আর 1881 সালের 1 মার্চ এই সমস্ত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারিখটা মাথায় রাখতে হবে, কত বললাম, 1881 সালের 1 মার্চ এই সকল দলিলকে বলা হয় ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই সমস্ত ইনস্ট্রুমেন্টকে হস্তান্তরযোগ্য দলিল আইনে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কোন কোন জিনিস আস্তে আস্তে বুঝতে পারবি। ক্যাশের পরিবর্তে বেশ কিছু দলিল, নগদ টাকার পরিবর্তে বেশ কিছু দলিলকে হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় আনা হয়েছে। হস্তান্তরযোগ্য দলিল আইন পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, এমসিকিউ খুব দেয়। হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে চালু হয়, তখন তোকে বলতে হবে 1881। যেমন তোরা ইনকাম ট্যাক্স পড়েছিলি, ইনকাম ট্যাক্স আইন বলা হয় 1961। ইনকাম ট্যাক্সের যে আইনটা চালু আছে 1961, তেমনি হস্তান্তরযোগ্য দলিলের আইনটা হচ্ছে 1881। পার্টনারশিপ কি করেছি 1932। সবারই একটা আইন আছে, কোম্পানির আইন পড়বো 1956। কি বললাম বুঝতে পারলি। তারপর ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, মানে ভারতীয় চুক্তি আইন, কত ছিল 1872। তো এইগুলো সমস্ত একটা আইন। তেমনি হস্তান্তরযোগ্য দলিল আইন কত সাল বললাম, 1881। মুখস্থ রাখতে হবে। ইংলিশটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। ঠিক তার পরের বছর 1881 পরের বছর মানে 1882 সালের 1 মার্চ থেকে এই আইনটা কার্যকরী হয়। দেখ আমাদের যে ইনকাম ট্যাক্স পড়েছিলাম, আইনটা ছিল 1961, কিন্তু ওটা কার্যকর হয়েছিল 1962 থেকে। আইনটা হয় একটা বছর, কার্যকরী হয় তারপরে। তো এখানে কার্যকর হয়েছিল কবে থেকে, 1 মার্চ থেকে। পরবর্তীকালে 2002 সালে এই আইনে বেশ কিছু সংস্করণ করা হয়, মানে কিছু চেঞ্জ করা হয় আইনের মধ্যে। পুরো চেঞ্জ না, কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়, অর্থাৎ এটাকে বলে অ্যামেন্ডমেন্ট। কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়। ইংরেজি একটা কথা আছে, কারণ এই চ্যাপ্টারটার নামই হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল, ইংরেজিতে একটা কথা আছে নেগোশিয়েবল। নেগোশিয়েবল কথাটার বাংলা অর্থ হচ্ছে হস্তান্তরযোগ্য। কি বললাম, হস্তান্তরযোগ্য। এক হাত থেকে আর এক হাতে যাওয়া, আর এটাই তো হস্তান্তরযোগ্য, একটা হাত থেকে আর একটা হাতে যাওয়া, এটাই হস্তান্তরযোগ্য। আর ইংরেজি যে ইনস্ট্রুমেন্ট আছে, এই কথাটার অর্থ কি জানিস, দলিল। ইনস্ট্রুমেন্ট কথাটির বাংলা অর্থ হচ্ছে দলিল। তবে হস্তান্তর করা ও অর্পণ করা, হস্তান্তর করা আর অর্পণ করা এই দুটো কিন্তু এক মানে নয়। হস্তান্তর করা
আর অর্পণ করা দুটো এক জিনিস নয়। মানে এটা কি ভালো করে বুঝতে হবে। বলছে অর্পণ করলে কি হয়, মালিকানার পরিবর্তন ঘটে। যেমন ধর আজকে আমার একটা ফোনের দোকান আছে, তুই আমার দোকানে ফোন কিনতে আসলি, আমি আমার ফোনটা অর্পণ করে দিলাম, মানে অর্পণ করে দিলাম, ফোনটার মালিক ছিলাম আমি, ফোনটার মালিক এখন তুই হয়ে গেলি, এটাকে বলে অর্পণ করা। বোঝা গেল? তাই বলা যায় অর্পণ ছাড়া হস্তান্তর সম্ভব নয়। অর্পণ ছাড়া কখনোই হস্তান্তর হবে না। তাই হস্তান্তর যোগ্য। আর একটা কথা, আমাদের দেশে না যত আইন কানুন চালু ছিল, মানে এখন হয়তো হয়নি, আমাদের দেশে যত আইন কানুন চালু আছে সমস্ত আইন ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রযোজ্য, শুধুমাত্র জম্মু কাশ্মীরে প্রযোজ্য নয়। ঠিক আছে, এখানে লিখেছে হস্তান্তরযোগ্য দলিল আইনটি জম্মু কাশ্মীর ছাড়া ভারতের সমস্ত রাজ্যে প্রযোজ্য। তাহলে মোটামুটি ভূমিকা ব্যাপারটা বুঝতে পারলি, জিনিসটা কি বলেছে ভূমিকা। আমরা আস্তে আস্তে পড়বো। এই হস্তান্তরযোগ্য দলিল আইনের মধ্যে বেসিক্যালি 3টে জিনিস পাবি, আর আমাদের সিলেবাসে এটাই আছে। কি কি থাকবে তুই পেতে পারি হস্তান্তরযোগ্য দলিল আইনের মধ্যে 3টে জিনিস। একটা থাকবে চেক, চেকের নাম সবাই শুনেছিস, চেক। আর একটা বাণিজ্যিক হুন্ডি, এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ, যেটা কিনা ক্লাস 11-এ তোরা অ্যাকাউন্টেন্সিতে করেছিলি, বিল অফ এক্সচেঞ্জ, বিল রিসিভেবল, বিল পেবেল, নামগুলো শুনছিস তো। চেক একটা বাণিজ্যিক হুন্ডির ইংলিশ হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আর একটা নতুন নাম পাবি এখন বলবো, প্রমিসারি নোট, ইংলিশে বলে প্রমিসারি নোট, যার বাংলাটা হচ্ছে প্রতিশ্রুতি পত্র। ঠিক আছে, তো হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে অবশ্যই আমরা পড়ব। দেখি কি বলেছে আমাদের বইতে। বলছে মানে আমাদের বিজনেস ওয়ার্ল্ডে নানা রকমের ট্রানজাকশান করার জন্য নগদ টাকার পরিবর্তে, আমাদের বিজনেস ওয়ার্ল্ডে নানা রকম ট্রানজাকশান করার জন্য ক্যাশের পরিবর্তে, নগদ টাকা মানে ক্যাশ টাকার পরিবর্তে কিছু দলিল ব্যবহার করা হয়, যেই দলিলগুলো আইন দ্বারা স্বীকার করা হয়েছে। এটাই হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। বোঝা গেল? এটাকেই বলছে হস্তান্তরযোগ্য দলিল। আর হস্তান্তর করা মানে কি বললাম, হস্তান্তর করা মানে অর্পণের মাধ্যমে মালিকানার পরিবর্তন ঘটানো। আর দলিল হলো একটা লিখিত কাগজ, দলিল বুঝিস তো, একটা লিখিত প্রমাণপত্র, একটা লিখিত কাগজ, যা কোনো ব্যক্তির অধিকারে থাকে, রাইট। প্রয়োজন মতো সেই সকল দলিলকে অতি সহজে নগদ টাকায় পরিণত করা সম্ভব, রূপান্তরিত মানে কনভার্ট করা সম্ভব। বোঝা গেল? আমি আবার বলছি, শোন, এই লাইনটার মানে বোঝ। হস্তান্তর করা মানে কি? হস্তান্তর করা মানে কি মনে হচ্ছে, একটা জিনিস হস্তান্তর করব। ধর আমার কাছে একটা ফোন আছে, ফোনটাকে হস্তান্তর করবো, তার মানে কি মালিকানার হস্তান্তর করবো, তাই তো, মালিকানা হস্তান্তর করবো। আর দলিল কি? হস্তান্তরযোগ্য দলিল, দলিল মানে একটা কাগজ, ওটা একটা প্রমাণপত্র, কাগজ হচ্ছে একটা প্রমাণপত্র। ঠিক আছে, প্রয়োজন মতো সেই সকল দলিলকে অতি সহজে, এবার ওই কাগজটাকে সহজে নগদ টাকায় রূপান্তরিত করা যায়। যেমন মনে করা চেষ্টা কর, ক্লাস 11-এ আমি যখন পড়িয়েছিলাম অ্যাকাউন্টেন্স, আমি পরিষ্কারভাবে বলেছিলাম, আজকে ধর, যেটা আমি পরেই বলবো, বাণিজ্যিক হুন্ডি নিয়ে আলোচনা করার সময় বলবো, আমি ধর কোনো পার্সনের কাছে ধর 10,000 টাকা পাই, মানে 10,000 টাকার গুডস বেজে 10,000 টাকা পাই। ও বলছে এখন দিতে পারছে না, ঠিক আছে দিতে পারছে না, আমি একটা কাগজে লিখলাম, লিখে ওকে কাগজটা দিয়ে দিলাম। ঠিক আছে, লিখে ওকে কাগজটা দিয়ে দিলাম, কাগজটা সাইন করে আমাকে দিয়ে দিল, এই কাগজটা আমার কাছে হয়ে গেল দলিল। যেটা কিনা শুধু একটা সাদা পেপার ছিল, আমি লিখে ওকে দিলাম, ও সাইন করে আমাকে দিয়ে দিল, তারপর এটা দলিল হয়ে গেল। বোঝা গেল দলিল জিনিসটা কি? কেন ওই দলিলটাই হচ্ছে আমার এই প্রমাণপত্র, ওই দলিলের রেসপেক্টে বলতে, ওই দলিলের এগেনস্টে আমি টাকাটা পাবো, ওই দলিলটার এগেনস্টে আমি টাকা পাবো, অর্থাৎ ওই কাগজটার এগেনস্টে টাকা পাবো, তো এটা দলিল হয়ে গেল। এবার যে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইন, যেটা বললাম আমাদের হস্তান্তরযোগ্য দলিল আইন কত 1881 সালে, সেখানে কি বলা হয়েছে, মানে অ্যাকচুয়ালি টেকনিক্যাল ওয়ার্ড বলেছে এখানে পুরোপুরি টেকনিক্যাল ওয়ার্ড বলেছে। যেমন আগে কিছুক্ষণ আগে বললাম হস্তান্তরযোগ্য দলিলটা কত সোজা করে বললাম, এবার টেকনিক্যালি ভাষা বলেছে, লয়ের ভাষা বলেছে। ইংলিশটা আগে পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস আ প্রমিসারি নোট। ঠিক আছে, সমস্ত মানে বলবো। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হস্তান্তরযোগ্য দলিল, মানে কি মিনস মানে মানে কি বলছে, প্রমিসারি নোট মানে প্রতিশ্রুতি পত্র, বিল অফ এক্সচেঞ্জ মানে বাণিজ্যিক হুন্ডি, অর চেক মানে তো চেকই, পেবেল ইদার টু অর্ডার অর টু বিয়ারার, দেখ এখানে তুই বাংলাটা পড়তে পারবি, কিছুই বলেনি, একদম সোজা। 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনে কি বলা হয়েছে, প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে, প্রাপক মানে পেবেল, এটা লিখেছে
পেবেল ইদার টু অর্ডার অর টু বিয়ারার। প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা দলিলের বাহককে, বিয়ারারকে বাংলায় বলা হয় বাহক। তাহলে কি বললাম, লাইনটা ওয়ার্ডগুলো মাথার মধ্যে রাখবি, ওয়ার্ডগুলো মাথায় রাখবি, ভুলে গেলে চলবে না। এই যে তোদের কি হয়, এই ওয়ার্ডগুলো প্রপার ওয়ার্ডটাই লিখতে পারিস না, ডেফিনেশনে প্রপার ওয়ার্ড দিতে হবে। তাহলে কি বললাম, প্রাপকের নির্দেশ মতো, ঠিক আছে, কোনো ব্যক্তিকে, প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা দলিলের বাহককে, দলিলের বাহককে কি করব, এইগুলো পেমেন্ট করবো। এইগুলো মানে কোনগুলো, প্রমিসারি নোট, চেক আর বিল অফ এক্সচেঞ্জ। দেখ তাই বলেছে, এটা মুখস্থ রাখতে হবে, বারবার বলছি ডেফিনেশন মুখস্থ রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা। হস্তান্তরযোগ্য দলিল আইনে কি কি থাকে, মানে কি কি দলিলের কথা বলা হয়েছে, এইমাত্র বললাম, বল হস্তান্তরযোগ্য দলিল আইনে কি কি দলিলের কথা বলে, মানে বিল অফ এক্সচেঞ্জ, সরি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে কি কি দলিলের কথা বলেছে, চেক, তারপর হচ্ছে প্রতিশ্রুতি পত্র, দ্যাট মিনস প্রমিসারি নোট, আর বাণিজ্যিক হুন্ডি মানে বিল অফ এক্সচেঞ্জ। এই তিনটে জিনিসের কথা বলে, শর্ট কোশ্চেন, তাই এগুলো জেনে রাখতে হবে। কিন্তু বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, বিয়ারার ডিবেঞ্চার ইত্যাদিকেও হস্তান্তরযোগ্য দলিল বলে গণ্য করা হয়। মানে বেসিক্যালি তিনটে, বর্তমানে আস্তে আস্তে বলছে এইগুলোকেও হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে নিয়ে এসছে। কি কি বললাম, শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, বিয়ারার ওয়ারেন্ট, ঠিক আছে, শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, আর হচ্ছে তোর এইগুলো সব মানে আস্তে আস্তে জানতে পারবো। আমরা অ্যাকাউন্টেন্সি যখন পড়বো না, এইগুলো সমস্ত অ্যাকাউন্টসে আছে, শেয়ার ওয়ারেন্ট আছে, ডিভিডেন্ড ওয়ারেন্ট আছে, বিআরআর ডিবেঞ্চার আছে। জাস্ট এখন এটা তো আমাদের অত ডিটেলস দরকার নেই, জাস্ট বলেছে আমরা যখন অ্যাকাউন্টস করবো শেয়ার ওয়ারেন্ট নিয়ে আলোচনা করবো, আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো বোঝা গেল তো, মানে এইটা যেহেতু আমাদের, তাহলে এখন যদি শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট আর বিআরআর ডিবেঞ্চার নিয়ে একটু আলোচনা করি, তার মানে আসল টপিকেই আমরা যেতে পারবো না, পৌঁছাতে পারবো না, ঠিক আছে। তবে রেলওয়ে রিসিপ্ট, ক্লাস 11-এ পড়েছিলি রেলওয়ে রিসিপ্ট, ঠিক আছে, 11 নম্বর চ্যাপ্টার ছিল, 9 নম্বর চ্যাপ্টার ছিল, 9 নম্বর চ্যাপ্টার ছিল। রেলওয়ে রিসিপ্ট, ডিপোজিট রিসিপ্ট, পোস্টাল অর্ডার ইত্যাদিকেও হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে কোনগুলোকে করা হয়, কোনগুলোকে করা হয় না, কোনগুলোকে করা হয় জাস্ট মাথায় রাখবি। কি বললাম বল, ডিভিডেন্ড ওয়ারেন্ট, শেয়ার ওয়ারেন্ট, বিআরআর ডিবেঞ্চার, এগুলোকে হস্তান্তরযোগ্য দলিল বলে গণ্য করা হয়, ঠিক আছে, মেন ছাড়া। আর কোনগুলো গণ্য করা হয়, রেলওয়ে রিসিপ্ট, ডিপোজিট রিসিপ্ট আর পোস্টাল অর্ডার, এইগুলোকে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচনা করা হয় না। এর মধ্যে অবশ্য রেলওয়ে রিসিপ্ট নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যগুলি হাইকোর্টের মধ্যে মতবিরোধ বর্তমান, মানে হাইকোর্টের মামলা অধীন, মামলা চলছে এই নিয়ে। যেমন কলকাতা হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট ইত্যাদির মতে রেলওয়ে রিসিপ্ট কখনোই হস্তান্তরযোগ্য দলিল নয়। তাহলে কি বললাম, শুনলি তো ব্যাপারটা, কলকাতা হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট এরা বলে দিচ্ছে না, রেলওয়ে রিসিপ্ট কখনোই হস্তান্তরযোগ্য দলিল নয়। আমরা এগুলো কিছু করতে পারি, সমস্ত কোর্টে আইন পাস হয়, বুঝতে পারছিস তো, সমস্ত কোর্টের আইন কানুনের ব্যাপার। আবার মুম্বাই হাইকোর্ট, নাগপুর হাইকোর্ট, আবার এলাহাবাদ হাইকোর্টের মতে রেলওয়ে রিসিপ্ট একটি গুরুত্বপূর্ণ দলিল। দেখ কি বললাম, ওই দুটো হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট আর গুজরাট হাইকোর্ট বলেছে না, রেলওয়ে রিসিপ্ট কখনোই দলিল নয়, হস্তান্তর দলিল নয়। কিন্তু আবার বোম্বে হাইকোর্ট, তারপর কি বলেছে দেখ, এলাহাবাদ হাইকোর্ট, নাগপুর হাইকোর্ট বলছে না, রেলওয়ে রিসিপ্ট একটা দলিল। এবার তুই যদি জানতে চাস, এই কেস নাম্বারটা দিয়ে দিয়েছে, নাম্বারটা আমাদের জানার দরকার নেই, ঠিক আছে। এই দেখ বোম্বে হাইকোর্ট BOM 225 দিয়েছে, ঠিক আছে তো। তারপর ধর বোম্বে হাইকোর্ট 225 দিয়েছে, তারপর নাগপুর হাইকোর্ট দেখ 31 দিয়েছে, এলাহাবাদ হাইকোর্ট, ঠিক আছে, ALL 747 দিয়েছে। তো এইগুলো আমাদের জানার বিষয়ই নয়, জাস্ট এমনি শোনার কথা, যা শুনতে হবে। কোনোদিন পরীক্ষায় আসলে এগুলো লিখতেই হবে না, লিখতেই দেবেন এইসব জিনিস, কোনোদিন কিছু লিখতে দেবেন। তোর কি লিখতে দেবে, 1 নম্বর শর্ট কোশ্চেন, হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে, হস্তান্তরযোগ্য দলিলের মধ্যে কি কি থাকে সেটা লিখতে দেবে। তো ওই জিনিসগুলো দেবে না, এটা জাস্ট জানার জন্য, কোনোদিন পরীক্ষায় লিখতে দেবেন এগুলো। বিভিন্ন হাইকোর্টের এরূপ বিরোধী মন্তব্য শোনার পরও ভারতের সর্বোচ্চ আদালত, জানিস ভারতের সর্বোচ্চ আদালত কে, বল দেখি, ভারতের সর্বোচ্চ আদালত কে, সুপ্রিম কোর্ট। যেখানে ধর তুই একটা নর্মাল আমাদের যে আমরা যে এরিয়ায় বসে, কলকাতা হাইকোর্ট, বা ধর এখানে অনেক আলিপুর হাইকোর্ট আছে, বারাসাত হাইকোর্ট, সমস্ত যে কোর্ট আছে, মেন যে আমাদের এখানে কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্টে তুই কোনো একটা কেস করলি, তুই কেসে সুরা পেলি না, তখন তুই উচ্চ আদালতে যেতে পারিস। উচ্চ আদালত মানে যেখানে সবার শেষ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে তো। তো বিভিন্ন হাইকোর্ট, ভালো করে শোন, এই সমস্ত বিভিন্ন এক একটা রাজ্যে না একটা হাইকোর্ট থাকে, সমস্ত রাজ্যে। তো হাইকোর্টের মতগুলো শোনার পর ভারতের সর্বোচ্চ আদালত কখনো এই বিষয়ে কোনো মতামত বা নির্দেশ দেয়নি। তাহলে আমি কি বললাম,
আমি এমন কিছুই পড়িনি, হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে বললাম, আমি বলে দিলাম হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে। ঠিক আছে।